এক আত্মীয়ের বিয়েতে সেদিন উপস্থিত ছিলাম। দেখলাম ছাদনাতলায় মালা বদল করতে গিয়ে দুজনেই দুজনকে জড়িয়ে ধরেছে। মেয়েটির চোখে বাঁধ ভাঙা বন্যা। ছেলেটিও নিজেকে আর সংবরণ করতে পারল না। এমন আবেগঘন দৃশ্য দেখে পাশ থেকে ছেলেটির এক বন্ধু বলে উঠল, হবেই তো, 4.5 বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেল। একেই বলে সফল প্রেমিক প্রেমিকা, মেড ফর ইচ আদার। সত্যি তো, প্রেমিক বা প্রেমিকা দীর্ঘদিন প্রেমটা চালিয়ে যাওয়ার পর একে অপরকে কাছে পেয়ে 7 পাকে বাঁধা পড়ে। মনের মানুষকে কাছে পেলে মনটা সকলেরই আনন্দে ভরে যায়। আমরা তখন বলি, যাক, শেষ পর্যন্ত প্রেমের জয় হলো। শুধু বাস্তবে নয়, এমনটা তো সিনেমাতেও দেখি। নায়ক নায়িকার মিলনেই সিনেমার পরিসমাপ্তি। কিন্তু তারপরে কি হয়? বিবাহিত জীবনে কেমন থাকে তারা, সেটা কিন্তু আর দেখানো হয় না। বিয়েতেই কি ভালোবাসার পূর্ণতা? চলুন আজ তাহলে প্রেমে সফল এমন এক প্রেমিকের গল্প আপনাদের বলি। সেদিন সকালে বাজার থেকে ফিরছি। সাইকেলটা নিয়ে অতি দ্রুত গতিতে পাশ কাটিয়ে চলে গিয়েও আবার পিছিয়ে আসলো আমাকে দেখে। তারপর সাইকেলটা সাইডে স্ট্যান্ড করে কাছে এসে বলল, আসলে আমি খেয়াল করিনি স্যার, কেমন আছেন আপনি? এই বলেই পা দুটো ছুঁয়ে প্রণাম করল প্রসেনজিৎ। বললাম, ভালো আছি, তা তোর খবর কি? ওই চলছে কোনো রকমে। আসলে আমার ছেলের শরীরটা খুব খারাপ, ওষুধ আনার জন্যই যাচ্ছিলাম। মনটাও ভালো নেই, একটু অন্যমনস্ক ছিলাম, তাই আপনাকে খেয়াল করিনি। ছেলের শরীর খারাপের কথা শুনে বললাম, কথা বলে আর সময় নষ্ট করব না, তুই তাহলে ওষুধ নিয়ে বাড়ি যা। না না স্যার, অসুবিধা নেই। আচ্ছা স্যার, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? মনে কেন করব, বল না, কি বলবি? স্যার, আপনার কাছে 500 টাকা হবে না? মানে ধার দিতে পারবেন? আমি সপ্তাহখানেক পর দিয়ে দেব। পকেট থেকে 500 টাকা বের করে হাতে দিয়ে বললাম, 500তেই হয়ে যাবে তো? না হলে আরও কিছু রাখ, আমার কাছে আছে, অসুবিধে নেই। তাহলে দিচ্ছি আমি। না না, ঠিক আছে স্যার, এতেই হয়ে যাবে। বড় উপকার করলেন। আমি 1 সপ্তাহ পর আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসব। কথাগুলো বলেই প্রসেনজিৎ সাইকেলটা নিয়ে বেরিয়ে গেল। তারপর প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। একদিন সকালবেলায় আমার বাড়ির ব্যালকনিতে বসে খবরের কাগজ পড়ছি। হঠাৎ দেখি বাইরে থেকে কে একজন ডাকছে। তাকিয়ে দেখি প্রসেনজিৎ। আমাকে দেখে বলল, স্যার, একটু বাইরে আসবেন? আমি বললাম, ভেতরে আয় বাবা, বাইরে দাঁড়িয়ে কেন? না স্যার, আপনি আসুন না একবার। স্যারের বাড়িতে ঢুকতে তোর অসুবিধা কি আছে শুনি? না না স্যার, অসুবিধা তেমন কিছুই নেই। তাহলে ভেতরে আয়, এখন তো সেরকম কোনো কাজও নেই, তাই না? না, সে নেই। প্রসেনজিৎ বাড়ির ভেতরে আসলে চেয়ারটা টেনে নিয়ে বসতে বলি। তারপর জিজ্ঞেস করি, আগে বলতো বাবা, তোর ছেলের শরীর কেমন আছে? এখন একটু ভালো আছে। সেদিনের উপকার আমি কখনো ভুলতে পারবো না স্যার। সেদিন আপনি অনেক বড় উপকার করেছেন। তবে স্যার, আমি ভীষণ লজ্জিত। আমি আপনাকে কথা দিয়েছিলাম টাকাটা 1 সপ্তাহের মধ্যে দিয়ে আসব, কিন্তু টাকাটা কোনোভাবেই জোগাড় করতে পারিনি। আপনি যদি আর কয়েকটা দিন আমাকে টাইম দেন। আসলে আমি খুব প্রবলেমে পড়ে আছি স্যার। কি যে বলিস না তুই, আমি কি তোকে টাকাটা চেয়েছি? আর ভাবলি কি করে যে আমি তোর থেকে ওই টাকাটা আবার ফেরত নেব? না স্যার, দিয়ে দিতে পারতাম,
আসলে যে চাকরিটা করছিলাম ওটা আর নেই। প্রাইভেট কোম্পানির জব তো 1,000 টাকা পেতাম, ওতে আর কি হয় বলুন। এখন টিউশন পড়ানো শুরু করেছি, খুব একটা বেশি পায় না। চাকরি বাকরির অবস্থা তো আপনি সবটাই জানেন। অনেক চেষ্টা করছি, দেখি ভালো কিছু একটা। বড় খারাপ অবস্থার মধ্যে পড়ে গেছি স্যার। জীবনে এমন পরিস্থিতিতে পড়ব কখনো কল্পনাও করিনি। প্রসেনজিতের কথাগুলো শুনছি আর ভাবছি, এই সেই প্রসেনজিৎ, যে প্রসেনজিৎ আমাদের স্কুলের সব থেকে ভালো ছাত্র ছিল। প্রসেনজিৎকে ছোট থেকেই দেখছি খুব মেধাবী ছাত্র। স্কুলের সমস্ত টিচার যারা ছিলাম আমরা, প্রসেনজিতের উপর বিরাট ভরসা ছিল। ভেবেছিলাম জীবনে ও ভালো কিছু একটা করবেই। প্রসেনজিৎ মাধ্যমিকে তাক লাগানো রেজাল্ট করেছিল। শুধু মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিকেও সায়েন্স পড়ে ভালো রেজাল্ট করলো। ফিজিক্স অনার্স নিয়ে কলেজে পড়তে শুরু করলো। অনেক স্বপ্ন ছিল প্রসেনজিৎকে নিয়ে, কিন্তু কোথা থেকে কী যে হয়ে গেল বুঝতে পারলাম না। প্রসেনজিতের কথাগুলো শুনে মনটা বেশ ভারাক্রান্ত হয়ে উঠল। একটু আক্ষেপের সুরেই বললাম, এত তাড়াতাড়ি তুই যদি। আমার কথাটা আর পুরোপুরি শেষ করতে দিল না প্রসেনজিৎ। বলল, জানি স্যার, জীবনের এই একটা ডিসিশন পুরো জীবনটাকেই বদলে দিল। জীবনে ভাবি এক আর হয় আরেক। আমাকে নিয়ে আপনাদের কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, আমি কোনো আশাই পূরণ করতে পারিনি। আমার বাবা মায়েরও কত স্বপ্ন ছিল, তাদের ছেলে জীবনে ভালো কিছু করবে, কিন্তু কিছুই করতে পারলাম না। মনের কথাগুলো সব আজ বলতে ইচ্ছে করছে আপনাকে। জানেন স্যার, সবার জীবনে প্রেম আসে, আমার জীবনেও প্রেম এসেছিল। প্রেমটা ছিল আমার লাইফের একটা পার্ট। খুব সুন্দরভাবেই ব্যালেন্স করেই চলছিলাম। আপনারা ভাবছেন হয়তো কলেজে গিয়ে প্রেম ট্রেম করে আমি উচ্ছন্নে গেছি, আসলে তা নয়। প্রেমটা আমার অনেক আগে থেকেই। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমার মামার বাড়ির পাশের বাড়ি ছিল সুবর্ণাদের বাড়ি। সুবর্ণও তখন 9-এই পড়ে। তখন থেকেই আমাদের প্রেমটা শুরু হয়েছিল। প্রেম চলাকালীন আমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সবেতেই ভালো রেজাল্ট করলাম। আপনাদের সহযোগিতা আমি সবসময় পেয়েছি। বাবার আর্থিক অবস্থা যে খুব একটা ভালো ছিল না, সেটা আপনারা তো সবই জানেন। ওই তো একটা বেসরকারি চাকরি, সামান্য বেতন, তার উপর আমার সায়েন্স পড়ার খরচ। এই রকম আর্থিক অবস্থা নিয়ে আমার বাবা মাও হয়তো আমাকে নিয়ে খুব বড় স্বপ্ন দেখে ফেলেছিল। কলেজে গিয়েও ঠিকঠাক চলছিল। এদিকে সুবর্ণার বাড়ি থেকে বিয়ের দেখাশোনা শুরু করে দিয়েছে। কলেজের পড়া কমপ্লিট হলেই বিয়েটা দেবে। আমাদের সম্পর্কের ব্যাপারটাও ওদের বাড়িতে জানাজানি হয়ে যায় তখন। আমি তখন স্টুডেন্ট, আমাদের আর্থিক অবস্থাও মোটেই ভালো ছিল না। সে তুলনায় ওরা বেশ ধনী, তাই আমার সাথে ওর বিয়ে যে দেবে না এটাই স্বাভাবিক। কলেজের 3rd ইয়ার চলছে, এদিকে দেখাশোনা করে ওর বিয়ের ডেট ফাইনাল হলো। মন কিছুতেই মানতে পারছিল না এসব। সুবর্ণাও আমাকে ছাড়তে পারবে না বলছে। একদিন ও বাড়ি থেকে পালিয়ে এলো, আর আমি ওর চলে আসাটাই সম্পূর্ণ সায় দিলাম। পরীক্ষার ঠিক কয়েকদিন আগেই ঘটল এমন ঘটনা। তারপর মন্দিরে গিয়ে বিয়েটা করে ফেলি। সুবর্ণাকে আমার বাড়িতে নিয়ে চলে আসি। তখন ভালো মন্দ বিচারবোধ আমার মাথায় আসেনি। কিছু বন্ধু বান্ধব আর পাড়ার মানুষজন তাদের সাহস জোগানো আর বাহবাতে আমি এত দূর এগোতে পেরেছি। যাই হোক, সুবর্ণা আর পরীক্ষা দিল না। আমি কোনো রকমে 3rd ইয়ারে পরীক্ষাটা দিয়ে
উতরে গেলাম ঠিকই, কিন্তু রেজাল্ট আর ভালো হলো না। আজ আমি সফল প্রেমিক, প্রেমে জয়লাভ করেছি। কিন্তু তাতে কি, প্রেম তো আবেগ, আবেগ দিয়ে আজ আর জীবন চলে না। সুবর্ণার সাথে এখন দিন রাত অশান্তি। ভালোবাসার মানুষকে কাছে রাখতে পেরেছি ঠিকই, কিন্তু ভালো রাখতে পারিনি। সেদিনের সেই প্রেমটা আজ আর একটুও নেই। সুবর্ণার সামনে এলেই আজ আর সহ্য হয় না ওকে। হাতে এমন কোনো টাকাও নেই যে সুবর্ণার জন্য কিছু একটা করব। সুবর্ণা বড়লোকের মেয়ে, অভাব কি সেটাও কোনো দিন বোঝেনি। কিন্তু আজ সংসারে ভালো থাকতে গেলে টাকা লাগে। আমি সুবর্ণকে ভালো রাখতেই পারছি না, দেখুন। তার উপর একটা ছোট্ট বাচ্চা, তার খাবার জোগাড় করতেই তো আমি হিমশিম খাচ্ছি। টিউশন করে আর কত টাকাই বা আসে। লকডাউনে বাবার চাকরিটাও চলে গেল। এখন একটা দোকানে কাজ করে বাবা। তাছাড়া বাবারও তো বয়স হয়েছে। এতগুলো মানুষ কি করে চলবে সেটাই ভেবে পাচ্ছি না। বিশ্বাস করুন স্যার, আজ আর বাঁচতে ইচ্ছে হয় না। মাঝে মধ্যে মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও চলে যাই, হারিয়ে যাই। প্রসেনজিতের মুখ থেকে কথাগুলো শুনে কি বলবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। আমি নিজেই ভাষা হারিয়েছি। তারপর প্রসেনজিৎকে জিজ্ঞেস করি, শ্বশুরবাড়ির সাথে যোগাযোগ আছে তো? প্রসেনজিৎ তখন হাসছে। বুঝলাম এই হাসির মধ্যেও লুকিয়ে আছে এক গভীর বেদনা। আমার এমন কথা শুনে প্রসেনজিৎ বলল, না স্যার, আজ 5 বছর হয়ে গেল কোনো সম্পর্কই নেই। বিয়ের 1 মাস পর সুবর্ণা গিয়েছিল একবার, বাড়িতে ঢুকতে তো দেয়নি, উল্টে তাড়িয়ে দিয়েছে। কারণ ও বাড়ি থেকে চলে আসায় বাবার মান সম্মান নষ্ট হয়েছে। ও যখন বাড়িতে গেল ওকে দেখেই ওর বাবা বলে দিয়েছে, আর কোনো দিন যেন ত্রিসীমানায় না দেখি। তোর জন্য আমার মান সম্মান সব গেছে। আমি ধরে নিয়েছি আমার মেয়ে মরে গেছে। তারপর থেকে আজ এতদিন হয়ে গেল কোনো যোগাযোগ নেই। আচ্ছা স্যার, এবার কিন্তু উঠতে হবে। সকালবেলায় এসে আপনার অনেকটা সময় নষ্ট করে দিলাম। পারলে আমায় ক্ষমা করে দেবেন। আপনাদের কোনো স্বপ্নই পূরণ করতে পারিনি আমি। ভালো থাকবেন স্যার, ভালো থাকবেন। এই বলে পা ছুঁয়ে প্রণাম করে তারপর প্রসেনজিৎ বেরিয়ে গেল। প্রসেনজিতের কথাগুলো মনের মধ্যে একটা অসম্ভব বেদনা জাগিয়ে তুলল। সেদিনের সেই প্রসেনজিৎ আজ আর সেরকম নেই। চেহারাটাও ভীষণ খারাপ হয়ে গেছে। তরতাজা ভাবটাও নেই বললেই চলে। কতই বা বয়স হবে, 25 বা 26। এই বয়সেই যেন একটা বয়সের ছাপ পড়ে গেছে। অথচ প্রসেনজিৎ দেখতে কত সুদর্শন ছিল। আর আজ বুকের ভেতর একটা কষ্ট লাগছিল। আমিও তো একজন মেয়ের বাবা। সন্তানকে কত আদর ভালোবাসা দিয়ে মানুষ করতে হয়। প্রসেনজিতের যে বউ, সেও তো আমার মেয়ের মতোই একটা মেয়ে। অথচ আজ কত কষ্টে আছে বেচারা। আমরা বাবা মারা সন্তান মানুষ করি কি এই দিনটা দেখার জন্য? আবেগের বসে একটা সিদ্ধান্তই পুরো জীবনের সিদ্ধান্তটাকে বদলে দেয়। তখন আর কারোর কিছু করার থাকে না। আবেগ নয়, বোধহয় বিবেক দিয়েও ভাবতে হয়। সফল প্রেমিক হওয়াটাই বড় কথা নয়, কিন্তু ভালোবাসার মানুষকে সারা জীবন ভালো রাখার নামই ভালোবাসা, সেই সঙ্গে নিজেকেও। আর সেটা না করতে পারলে সফল প্রেমিক হয়েই বা কী লাভ? তাতে প্রেমটাও আর বাঁচে না। অভাবের আঁচে পুড়ে ছারখার হয়ে যায় একটা সফল প্রেম কাহিনী। আর তিলে তিলে শেষ হয়ে যায়
মানুষের মনের ভিতর সুপ্ত ইচ্ছে ভালো থাকাগুলো।